নমস্কার বন্ধুরা, এই চ্যানেলটি নতুন খুলেছি। আমার একটি মুভি আপডেটসের উপর আলাদা একটি চ্যানেল রয়েছে, সেটিতে আমি হিন্দি ভাষায় ভিডিও ছাড়ি। আপনারা চাইলে ওই চ্যানেলটিকে আপনারা ভিজিট করতে পারেন। এই যে দেখুন, এখানে দেওয়া আছে তার স্লাগ নেম। এটি আমার নতুন চ্যানেল, যেখানে আমি বাংলা ভাষায় নানা ধরনের মিথ, হরর এবং বিজ্ঞানমূলক ভিডিও ছাড়বো। তবে একটি অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ, পাশে বেল আইকন দেওয়া আছে, সেখানে ক্লিক করো। তবে আজকে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এই মহাকাশে মানুষের যাওয়া নিয়ে প্রথমে সংশয় থাকলেও পরবর্তীতে তা অবশ্য সফল হয়েছে। প্রথমে আকাশ জয়ের স্বপ্ন সত্যি হওয়ার পর মানুষের দৃষ্টি ছিল মহাকাশে। পৃথিবী ছাড়িয়ে অসীম মহাশূন্যে ডানা মেলার জন্য বিজ্ঞানীরা লিপ্ত হন কঠোর গবেষণায়। রাষ্ট্রে রাষ্ট্রে, বিশেষত তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধের অংশ হিসেবে মহাকাশে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় ছিল প্রতিযোগিতার মুখোমুখি। তখন ইউরি গ্যাগারিন পৃথিবী কক্ষপথ পরিভ্রমণ করেনি। নীল আর্মস্ট্রং, এডউইন অ্যালড্রিন আর মাইকেল কলিন্স পাড়ি জমাননি চাঁদের বুকে। মহাকাশ যাত্রায় মানুষের তখন হাঁটি হাঁটি পা। হুট করেই একজন মানুষকে রকেটে উঠিয়ে ছুড়ে দেওয়া যায় না, কারণ বিজ্ঞানীরা জানেন না মহাশূন্যের ভরশূন্য পরিবেশ পৃথিবীর মধ্যাকর্ষণ থেকে মুক্ত হয়ে মানবদেহে কেমন আচরণ করবে। বায়ুমণ্ডল ত্যাগ করার সময় বা প্রাণীর শরীরে কী প্রতিক্রিয়া হতে পারে তাও অজানা। তাদের মনে আরও প্রশ্ন, মহাশূন্যের নানান মহাজাগতিক রশ্মির আঘাত কি পৃথিবীর কার্বন ভিত্তিক প্রাণীর উপর প্রভাব ফেলতে পারে। সমাধান খুঁজতে বিজ্ঞানীরা চিরাচরিত পন্থাই বেছে নিলেন। নানা রকম পশু মহাকাশের দিকে পাঠিয়ে তারা তাদের প্রশ্নের উত্তর খুঁজে নিলেন। যে কোনো ওষুধ মানবদেহে প্রয়োগ করবার আগে যেমন প্রাণীদের শরীরে ওষুধের নিরাপত্তা পরীক্ষা করা হয়, তেমনই পশুদের রকেটে তুলে বিজ্ঞানীরা মানুষকে মহাকাশে পাঠানো কতটা নিরাপদ হবে তা বিশ্লেষণ করেন। সোভিয়েত বিজ্ঞানীরা মূলত কুকুর আর মার্কিন বিজ্ঞানীরা শিম্পাঞ্জি দিয়ে তাদের পরীক্ষা নিরীক্ষা করেন। এর পথ ধরেই সূচিত হয় মানুষের মহাকাশ যাত্রা। আজকে এমনই কিছু প্রাণীর কথা বলবো যারা আমাদের মহাকাশ অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে শুরু করা যাক। ফলের মাছি। সালটা ছিল 1944। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন প্রায় শেষের দিকে। দিকে পিছিয়ে যেতে বাধ্য হওয়া নাৎসি বাহিনী সেই চেষ্টা হিসাবে তৈরি করলো ইতিহাসে সর্বপ্রথম ব্যালিস্টিক মিসাইল V2। ভন ব্রাউন নামে একজন জার্মান ইঞ্জিনিয়ারের আবিষ্কার V2 পৃথিবী পৃষ্ঠ থেকে 80 কিলোমিটার বা 50 মাইল উপরে উঠে যেতে পারত, যা কিনা বায়ুমণ্ডল আর মহাকাশের সীমানার খুব কাছাকাছি। V2 আঘাত আনতে সক্ষম ছিল 190 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে। পৃথিবীর প্রথম স্পেস রকেটের তকমা V2 এর কপালেই জোটে। তবে মিত্রবাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে V2 ব্যর্থ হয়। মিত্রবাহিনী V2 এর কার্যকারিতা অনুধাবন করতে পেরেছিল। ফলে ভন ব্রাউন আমেরিকানদের কাছে আত্মসমর্পণ করলে তাকে ফুলের মালা দিয়ে যুক্তরাষ্ট্র দলে ভিড়িয়ে নিল। অনেক জার্মান বিজ্ঞানীর মতেই বিচার আচার কিছুই হলো না তার। ভন ব্রাউনকে চাইছিল রাশিয়াও, তবে শেষ পর্যন্ত তারা সন্তুষ্ট থাকলেও V2 বানানো কারখানা পরীক্ষাগার দখল করেই। 1947 সাল 20 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর হোয়াইট হাউস স্যান্ডস মিসাইল রেঞ্জ থেকে আকাশের দিকে ছুটে গেল জার্মানির থেকে দখল করা একটি V2 রকেট। রকেটে বিস্ফোরক বসানোর স্থানে জায়গায় ছিল ফ্রুট ফ্লাই বা বলা যেতে পারে ফলের মাছি। বিজ্ঞানীরা জানতে চান প্রাণীর ডিএনএতে মহাজাগতিক রশ্মির প্রভাব কেমন হতে পারে। এই জ্ঞান তাদের ভবিষ্যতে মানুষবাহী রকেট বানাতে সহায়তা করবে। মহাশূন্য বলতে আমরা যা চলচ্চিত্রে দেখে থাকি, নিশ্চিম অন্ধকারে আর তারকারাজি, সেই মহাশূন্য রকেটের লক্ষ্য ছিল না। এর গন্তব্য ছিল বায়ুমণ্ডল আর মহাকাশের সীমানা, যা ভূপৃষ্ঠ থেকে 109 কিলোমিটার উপরে শুরু হয়েছে। রকেট ততটুকু উঠতে পারলেই বিজ্ঞানীদের কাজ সমাধা হয়। রকেট ঠিক সেই সীমানায় পৌঁছয়। এরপর মহাকাশ থেকে রকেট খসে পড়ার সময় ফ্রুট ফ্লাই বহনকারী অংশটি আলাদা হয়ে প্যারাশুটের মাধ্যমে নিউ মেক্সিকোর নির্দিষ্ট স্থানে পতিত হয়। বিজ্ঞানীরা দেখতে পান মাছিগুলো দিব্যি আবদ্ধ স্থানে ঘুরে বেড়াচ্ছে, কোনো ক্ষতি হয়নি তাদের। তার পরের অভিযান অ্যালবার্টের। এই অ্যালবার্ট আমাদের অ্যালবার্ট আইনস্টাইন নন। এই অ্যালবার্ট একটি রেসাস প্রজাতির পুরুষ বানর। 1948 সালের জুনে আরেকটি V2 রকেটে করে ছুড়ে দেওয়া হয় মহাকাশ বরাবর। প্রথম স্তন্যপায়ী হিসেবে মহাকাশ অভিযানের কৃতিত্ব অ্যালবার্টেরই। অ্যালবার্টের রকেট ভূপৃষ্ঠ থেকে প্রায় 62 কিলোমিটার উপরে উঠতে সমর্থ হয়। তবে অ্যালবার্ট সম্ভবত উৎক্ষেপণের সময় অক্সিজেনের অভাবে মারা যায়। পরের বছর জুনের 14 তারিখ মার্কিন বিজ্ঞানীরা আবার চেষ্টা করেন দ্বিতীয় আরেকটি রেসাস বানরকে দিয়ে। এর নাম দ্বিতীয় অ্যালবার্ট। 133 কিলোমিটার উপরে গিয়ে দ্বিতীয় অ্যালবার্ট মহাশূন্যে পরিভ্রমণ করে আসলেও ফেরার পথে তার বাহনে প্যারাশুট কাজ না করায় তীব্র বেগে অ্যালবার্ট আছড়ে পড়ে পৃথিবীর বুকে। অ্যালবার্টের পর আজ পর্যন্ত 32টি বিভিন্ন প্রজাতির বানর মহাশূন্যে পাঠানো হয়েছে। রেসাস ছাড়াও ম্যাকাও, পিক টেইলড, সাইনোমলগ্যাস, স্কুইরেল টেইলড ইত্যাদি প্রজাতি এর অন্তর্ভুক্ত। এর পরের অভিযান হয় ইঁদুরের।
1950 সালে 14 আগস্ট যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা ইঁদুরকে মহাকাশে পাঠাতে চেষ্টা করেন। 137 কিলোমিটার উপরে উঠতে পারলেও দুর্ভাগ্যবশত ফিরতি পথে প্যারাশুট কাজ না করলে দ্বিতীয় অ্যালবার্টের ভাগ্য বরণ করতে হয় একে। 31 তারিখ আরেকটি ইঁদুর প্রেরণ করা হয়, কিন্তু এবারও একই সমস্যার কারণে অভিযান ব্যর্থ হলো। বিজ্ঞানীরা হাল না ছেড়ে ইঁদুর দিয়ে চেষ্টা চালিয়ে যান। অবশেষে 1960 সালে 19 আগস্ট সফলভাবে উৎক্ষিপ্ত 44টি ইঁদুর জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে সক্ষম হয়। ইঁদুরের উপর পরীক্ষা থেকে মহাকাশের পরিবেশে মানুষকে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তার বিশদ বিশ্লেষণ সম্ভব হয়েছিল। এরপরে সাইগান এবং ডেজিক। সোভিয়েত বিজ্ঞানীরাও কিন্তু মার্কিনদের থেকে খুব একটা পিছিয়ে ছিলেন না। আমেরিকানরা যখন ইঁদুর নিয়ে ব্যস্ত, তখন 1951 সালে 15 আগস্ট সোভিয়েত ইউনিয়ন সাইগান আর ডেজিক নামে দুটি কুকুর মহাশূন্যে পাঠায়। আমরা মহাকাশ বলতে যে নিশ্চিম আধার আর গ্রহ নক্ষত্রের কথা ভাবি, সাইগান আর ডেজিক প্রথম সেখানে পৌঁছতে পারে। তবে তারা পৃথিবী কক্ষপথে ভ্রমণ করেনি। কুকুর দুটি নিরাপদে ভূপৃষ্ঠে ফিরে এসেছিল, তবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় অভিযানের সময় ডেজিক মারা যায়। তারপরে মহাকাশের ভূমিকায় থাকে লাইকা, যা সবারই জানা। মহাকাশ যদি প্রথম পশুর নাম বললে লাইকার কথা মনে আসবে। সোভিয়েত ইউনিয়নের রাস্তায় কুড়িয়ে পাওয়া এই কুকুরকে 1957 সালের নভেম্বরের 3 তারিখ মহাকাশে পাঠানো হয়। লাইকাই প্রথম প্রাণী যে পৃথিবীর কক্ষপথ ঘুরে আসে, তবে জীবিত অবস্থায় লাইকাকে ফিরিয়ে আনা যায়নি। অভিযোগ, মাত্র 7 দিনে অক্সিজেন আর 1 দিনের খাবার দিয়ে লাইকাকে রকেটে তুলে দেওয়া হয়েছিল। সোভিয়েতরা দাবি করে লাইকা 7 দিন বেঁচে ছিল। অন্যদিকে সমালোচকেরা বলে থাকেন বেচারা লাইকা সম্ভবত উৎক্ষেপণের কয়েক ঘন্টার মধ্যেই মারা যায়। জীবিত বা মৃত যাই হোক, লাইকাই আমাদের গ্রহের কক্ষপথ ভ্রমণ করা সর্বপ্রথম মহাকাশচারী। তারপরে মহাকাশে পাড়ি দেয় আবেল আর বেকার। মার্কিন বিজ্ঞানীদের পাঠানো বানরগুলির মধ্যে আবেল আর বেকারই প্রথম যারা নিরাপদে মহাকাশে ঘুরে আসতে সক্ষম হয়। আবেল ছিল আমেরিকার কানসাসের একটি রেসাস বানর। বেকারকে আনা হয়েছিল পেরু থেকে 1959 সালে 28 মে। তাদের রকেটে ভূপৃষ্ঠ থেকে 563 কিলোমিটার উপরে উঠে যায়। যদিও তারা বেঁচে ফিরে আসে, তবে আবেল 4 দিন পর সার্জারির সময় মারা যায়। বেকার বেঁচে ছিল 24 বছর বয়স অবধি, যা তার প্রজাতির মধ্যে বেশ লম্বা সময়। তারপরে পাড়ি দেয় খরগোশ। 1959 সালে 2 জুলাই সোভিয়েতরা দুটি কুকুরের সঙ্গে একটি খরগোশ মহাকাশে প্রেরণ করে। এই খরগোশের নাম ছিল মারফুসা। তার সঙ্গে কুকুর অদভ্যাজেনিয়া, তার অর্থ সাহসী, আর স্নেঝিঙ্কা, যার অর্থ তুষারকণা। সবাই তারা নিরাপদে ফিরে এসেছিল। তাদের সম্মানে একই বছর রোমানিয়া একটি ডাকটিকিটও প্রকাশ করা হয়। তারপরে পাড়ি জমায় বেলকা আর স্টেলকা। 1960 সালে 19 আগস্ট স্পুটনিক 5-এ করে সোভিয়েত ইউনিয়ন থেকে বেলকা আর স্ট্রেলকা নামে দুটি কুকুর পাঠানো হয়। এদের ভাগ্য লাইকার থেকে ভালোই ছিল। পৃথিবী কক্ষপথ ঘুরে প্রথম কুকুর হিসেবে এরা নিরাপদ অবতরণ করতে সক্ষম হয়। তবে স্ট্রেলকা আর বেলকা একা ছিল না, সঙ্গী হিসেবে ছিল 44টি ইঁদুর, ফলের মাছি আর একটি খরগোশ। তারপরে মহাকাশে পাড়ি জমায় শিম্পাঞ্জি। শিম্পাঞ্জির সঙ্গে মানব ডিএনএর সাদৃশ্য কারণে মহাকাশে মানুষ পাঠানোর আগের ধাপ হিসাবে শিম্পাঞ্জি প্রেরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র। 1961 সালে 31 জানুয়ারি হ্যাম দ্য শিম্পাঞ্জি সফল মহাকাশ পরিভ্রমণ সমাপ্ত করে। তবে কক্ষপথ প্রদক্ষিণ সে করেনি। 3 মাসের মাথায় 12 এপ্রিল আমেরিকানদের পেছনে ফেলে প্রথম মানব হিসেবে মহাকাশ ঘুরে আসেন সোভিয়েত কসমোনেট ইউরি গ্যাগারিন। একই সময় মে মাসে 5 তারিখ আমেরিকানদের পক্ষে সেই কাজ করেন অ্যালেন শেপার্ড। তবে পশু পাঠানো বন্ধ হয়নি, কারণ গবেষণার কাজে তাদের গুরুত্ব ছিল। 1961 সালে 29 নভেম্বর এনোস নামে আরেকটি শিম্পাঞ্জি মহাকাশে পাঠান মার্কিন বিজ্ঞানীরা, যে পৃথিবী কক্ষপথ ঘুরে আসতে সমর্থ হয়। তারপরে পাড়ি জমায় ব্যাং আর গিনিপিগ। 1961 সালে মার্চ মাসে করাবল স্পুটনিক মহাকাশযানে করে ব্যাং, গিনিপিগ, ইঁদুর আর চেরনুস্কা নামে একটি কুকুর মহাকাশ ভ্রমণ করে জীবিত ফিরে আসে। 1970 সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা অ্যালোলিথ মহাকাশযানে করে দুটি ব্যাং মহাকাশে পাড়ি দেয়। নাসার উদ্দেশ্য ছিল ভরশূন্য পরিবেশে কিভাবে তারা খাপ খাইয়ে নেয় তা পর্যালোচনা করা। বিজ্ঞানীরা দেখতে পান যে 6 দিনের মাথায় এই প্রাণীরা নতুন পরিবেশে মানিয়ে নিতে সক্ষম হয়। ফেলিসেট। অন্যান্য দেশও ততদিনে মহাকাশ নিয়ে গবেষণা চালাতে শুরু করে। 1963 সালে 18 অক্টোবর ফেলিসেট নামে একটি বিড়াল মহাকাশে পাঠিয়ে ফরাসিরা তাদের উপস্থিতি জানান দেয়। ফেলিসেট জীবিত ফিরে এলেও 6 দিনের পরে উৎক্ষেপিত আরেকটি বিড়াল ভাগ্য তার মতো ভালো ছিল না। মাকড়সা। 1969 সালে মানুষ চাঁদে পদার্পণের পর প্রাণী দিয়ে গবেষণার হার কমে গেলেও একেবারে বন্ধ হয়নি। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে হাই স্কুলের ছাত্রী জুডিথ মিলস প্রস্তাব করে মাকড়সা মহাকাশে জাল বুনতে পারে কিনা দেখা দরকার। নাসার মনোপুত হলো তার প্রস্তাব। চলো দেখা যাক জাল ফেলতে পারে কিনা মাকড়সা। ফলে 1973 সালে 28 জুলাই অ্যানিটা আর অ্যারাবেলা নামে দুটি মাকড়সা পাঠানো হয়। অ্যারাবেলা মহাকাশে জাল বুনে বিজ্ঞানীদের তাক লাগিয়ে দেয়। এই জাল ছিল পৃথিবীর জালের থেকে কিছুটা সূক্ষ্ম।
তা পর্যবেক্ষণ করে প্রাণী চলাচলে ঘর্ষণ ও পরিবেশের প্রভাব সম্পর্কে তথ্য পাওয়া যায়। মহাকাশচারী মাছ, কি অবাক হলেন তো যে বিজ্ঞানীরা মহাকাশে পাঠাতে আর কিছু বাদ রাখেনি। 1973 সালে নাসা মাছ আর মাছের ডিম পাঠিয়েছিল মহাশূন্যে। 2012 সালে জাপান মহাকাশ স্টেশনের কাছে অ্যাকোয়ারিয়াম প্রেরণ করে। স্বচ্ছ ত্বক বিশিষ্ট মাদেকা প্রজাতির মাছ এজন্য নির্বাচিত করা হয় যাতে গবেষণার সুবিধা হয়। মূলত বিজ্ঞানীদের লক্ষ্য রেডিয়েশনের প্রতি এসব মাছ কি প্রতিক্রিয়া দেখায়। টার্ডিগ্রেড, এরা এরকম অমেরুদণ্ডী প্রাণী যাদের বাস জলের ভালুক নামে পরিচিত। টার্ডিগ্রেডরা যে কোনো প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য বিখ্যাত। 2008 সালে মহাকাশে পাঠানোর পর দেখা যায় সেখানে তারা নিজেদের স্বভাব মতো টিকে আছে। কেবল অতিবেগুনি রশ্মি তাদের কিছুটা ক্ষতি করতে পেরেছিল। দেখুন, মহাশূন্যে প্রাণী পাঠানো নিয়ে বর্তমানে অনেক নৈতিক বিতর্ক থাকলেও একথা অনিষ্কার্য যে তাদের অবদান মহাকাশ যাত্রার খুবই গুরুত্বপূর্ণ। নভোচারী এসব প্রাণী বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যার দ্বারা মানববাহী নভোযান উৎক্ষেপণের ঝুঁকি নেওয়া হয়। এখনও কিন্তু বিশ্বের অনেক দেশই এরকম পরীক্ষা নিরীক্ষা করে থাকে, তবে বিতর্ক ঠেকাতে তা সাধারণত গোপনীয়তা বজায় রেখেই করা হয়। তবে বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি অবশ্যই লাইক করবে। টাটা।